নাই, আমরা নাকি সব পাচার করে দিয়েছি। আমরা সেই সময় যদি সব টাকা পাচার করে থাকি, আর ইউনূস তো সাধু, পাচার তো করে নাই, তো রিজার্ভটা এতদিনে বাড়লো না কেন? আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা পেয়েছে 1949 সালে। আজকে কোন মুখে, কোন সাহসে ডক্টর ইউনূস বলে যে আওয়ামী লীগ বলে কিছুই নাকি নাই, আওয়ামী লীগের দল নাই? 1,37,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। 5 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মামলা, এবং না হলেও প্রায় 8-10 লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে অজ্ঞাতনামা দিয়ে প্রায় লক্ষ লক্ষ নেতাকর্মীকে হয়রানি। প্রায় 1 কোটি স্থাপনা, মানুষ আওয়ামী লীগের নেতাদের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, ইন্ডাস্ট্রি, কোনো কিছু নেই, সব আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে নিঃস্ব করে দিয়েছে। আওয়ামী লীগের আমলে কি দুর্নীতি ব্যাপকভাবে ছিল, এখন নাকি কোনো দুর্নীতি নাই। ইউনূস নিজেই তো দুর্নীতিবাজ। ক্ষমতায় আসতে না আসতেই তার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা ছিল, 5টা দুর্নীতি দমন কমিশন করেছিল, সেই মামলা প্রত্যাহার করে নিয়েছে। ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা, 666 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা, সেটাও প্রত্যাহার করেছে। একই সাথে আরও যত দুর্নীতিবাজ, এমনকি আমেরিকান FBI এসে যার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে তার মামলাও প্রত্যাহার, সমস্ত মামলা প্রত্যাহার। যত খুনি, জঙ্গি, সন্ত্রাসী কারাগারে বন্দী, তাদের সবার মামলা প্রত্যাহার করে দিয়ে তাদেরকে মুক্ত করে দিয়েছে। বলেছিল ইউনূস ক্ষমতায় এসে এই সমস্ত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে, তারা নাকি মিয়ানমারের নিজের মাটিতে যে ঈদ করবে। ফেরত পাঠানো তো দূরের কথা, সে তো বলে একটা, করে আর একটা। আরও 1.5 লক্ষ রোহিঙ্গা দেশে ঢুকেছে। আমাদের করিডোর দেশ বিক্রি করা, সমুদ্র বিক্রি করা এবং সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করা, এটাই তার লক্ষ্য। সেটা প্রায় বেচেই দিয়েছে। ওই বিক্রি করার মুচলেখা দিয়েই তো ক্ষমতায় আসতে পেরেছে, এটা হলো বাস্তবতা। কিন্তু সে যেটা বলে আপনারা দেখবেন মিথ্যা কথার ফুলঝুরি। মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বাড়ির ধার দিয়েও সে হাঁটতে জানে না। প্রত্যেকটা ইনস্টিটিউশন আমার হাতে করা, যেটা আমি আগে বললাম, যে স্বাস্থ্য সেবা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু। 1990 সালে 6,000 টাকা বেতনে MD চাকরি পেয়েছিল গ্রামীণ ব্যাংকে, কিন্তু বিশ্বব্যাপী সে রটালো কি গ্রামীণ ব্যাংক নাকি তার নিজের করা। 1 টাকাও কি গ্রামীণ ব্যাংকে সে কখনো বিনিয়োগ করেছে? করেনি। বরং গ্রামীণ ব্যাংকের টাকা চুরি করে খেয়েছে। 96 সালে সরকার আসার পর, 98 সালে বন্যার পরে ওই গ্রামীণ ব্যাংকে আমি 400 কোটি টাকা দিয়েছিলাম যে ব্যাংকটা শক্তিশালী করবে, কারণ মানুষ ক্ষুদ্র ঋণ পাবে এবং সুদের হার কমাবে। সেই কথা রাখিনি। আর সেই 400 কোটি টাকা কোথায় গেল তাও খবর পাওয়া যায় না। গ্রামীণ ব্যাংকের টাকাও কিন্তু সে মেরে খেয়েছিল, এটা হলো বাস্তব কথা। আমার কাছে এসে ধর্ণা দিয়েছিল একটা টেলিফোন ব্যবসার জন্য, মোবাইল ফোনের ব্যবসার জন্য আমি উন্মুক্ত করে দিচ্ছি। একটা দিয়েছিলাম, বিএনপি মন্ত্রী জহিরুদ্দিন খান পেয়েছিলেন, ওপেন টেন্ডারে করা। ইউনূস সাহেব 3 নম্বরে ছিল, তার অনুরোধে তাকেও আমি দেই। কিন্তু সে টাকাও, সেখানকার টাকাও কিন্তু অনেক টাকা পাচার করেছে, এবং তার বিরুদ্ধে কিন্তু এই জন্য মামলাও হয়েছে। ট্যাক্স ফাঁকিতে ইউনূস তো চ্যাম্পিয়ন। গ্রামীণ ব্যাংকে যত অনুদানের টাকা এসেছে, সেই টাকা গ্রামীণ কল্যাণ ফান্ড নামে সেই ফান্ডে রেখে সেখান থেকে আবার গ্রামীণ ব্যাংকে 2% সুদে ঋণ নিতে হতো, অথচ টাকা আসতো কিন্তু গ্রামীণ ব্যাংকের নামে। সে টাকা সে মেরে খেয়েছে। নোবেল প্রাইজ গ্রামীণ ব্যাংক পেয়েছে, ইউনূস তার সাথে 1 টাকাও গ্রামীণ ব্যাংকে রাখে নাই, সব টাকা নিজে আত্মসাৎ করেছে। ট্যাক্স ফাঁকি দেওয়া তো তার চরিত্র। এমনকি লেবারদের টাকা, তার নিজের কোম্পানির লেবার, তাদের ওয়েলফেয়ার ফান্ডে প্রফিটের 5% দিতে হবে, সেটা সে দেয়নি। ডিমান্ড করেছিল বলে লেবারদের চাকরি খায়, তারা মামলা করে, ইউনূস মামলা হেরে যায়। লেবার কোর্টে ইউনূস কিন্তু সাজাপ্রাপ্ত আসামি। বিশ্বব্যাপী আমি জানি না এরকম যদি হতো, এবং এই আমেরিকার লেবার অধিকার নিয়ে সবচেয়ে বেশি কথা বলতো, তো এখন তারা কী বলে, লেবার কোর্টে সাজাপ্রাপ্ত একটা আসামি লেবারদের অর্থ আত্মসাৎ করে, আর সেটা আবার কত কায়দা করে। যখন মামলা করে নেগোসিয়েশন করে, একটা ফান্ড রাখে আলাদা অ্যাকাউন্ট করে, কিন্তু সেই ফান্ডের থেকে আবার 25 কোটি টাকা ইউনূস তুলে নিয়ে লেবার লিডার 2 জনকে 3 কোটি টাকা করে ঘুষ দেয়। লেবার যিনি লয়ার তাকেও টাকা ঘুষ দেয়, সেখানে ধরা পড়ে, এবং সেই মামলাও কোর্টে ছিল।
এবং লেবার কোর্টে তার 6 মাসের সাজা হয়। ক্ষমতা এসে আগে সে এই সমস্ত মামলা প্রত্যাহার করে। শুধু প্রত্যাহারই করেনি, তারপর কী করে? ম্যান পাওয়ার ব্যবসা, ডিজিটাল ওয়ালেটের ব্যবসা, একটা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা, স্বাস্থ্য হাসপাতালের ব্যবসা, সব ব্যবসা, এবং এমনকি ইন্টারলিঙ্কসের ব্যবসা, সব ব্যবসায়ী সে লুটে নিয়ে বসে আছে। এলএনজির টাকা, বিদ্যুৎ বিলের টাকা, পেট্রোল কেনার টাকা, সব কিছু তো আমরা রেখে এসেছি। যত বিল প্রতি মাসে পেমেন্ট করার, ইউনুস আগস্ট মাসে সরকার আসার পর একটা বিলও পরিশোধ করেনি। 6-7 মাসের বিল যখন এক টাকায় জমা হয়ে যায়, সব দোষ নাকি আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগ নাকি কোনো বিল দেয়নি, উনি নাকি শোধ দিচ্ছেন। তো উনি তো পেন্ডিং রেখেছেন, সত্যতা দিতেই হবে। আর আমার তো বাজেটের টাকা ধরা ছিল, কেন দেয়নি সে জবাব তো তাকে দিতে হবে যে কেন দিল না। আওয়ামী লীগ তো কোনো দিন বা বাংলাদেশ কখনো লোনের ডিফল্টার হয়নি। আমাদের যে লোন নেওয়া ছিল জিডিপির মাত্র 37%, IMF-এর হিসেবে সেটা যদি 70% পর্যন্ত হয় তাতে অসুবিধা নাই, কিন্তু আমাদের মাত্র 37% ছিল। 37 থেকে 38 এর মধ্যে আমাদের থাকতো। আজকে আমাকে বলে গুম খুন, আমি কাদের গুম খুন করলাম? এখন যারা জঙ্গিবাদী করেছে, মানুষ হত্যা করেছে, যারা খুন করেছে, যারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মেরেছে, তাদের গ্রেপ্তার হবে না? তারা বন্দী হবে না? একজন দেখলাম আমার বিরুদ্ধে মামলা করেছেন, আমি নাকি তাকে গুম করেছি, বিএনপি সালাউদ্দিন তো ইন্ডিয়াতে ছিল, সে তো ট্রাভেল ডকুমেন্টস নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে গেছে। তা আমি যদি গুম খুন করে থাকি বা তাকে যদি গুম করে থাকি, তো সে ইন্ডিয়া থেকে ট্রাভেল ডকুমেন্টস পেলো কীভাবে? তার মানে আমি তাকে ইন্ডিয়াতে রেখে দিয়েছিলাম, তাহলে শকর করা উচিত যে তাকে আমি ইন্ডিয়াতে খুব ভালোভাবে রেখেছিলাম, তাই সে ট্রাভেল ডকুমেন্ট পেয়েছে। মামলারও একটা সীমা থাকে, যত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা। আমি রেহানা 5টা ছেলে মেয়ে, আমাদের কাউকে ছাড়েনি, প্রত্যেকের বিরুদ্ধে মামলা। আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, তাদের আত্মীয়, এমনকি শ্বশুরবাড়ি আত্মীয়, কেউ তো রেহাই পাচ্ছে না। ইউনুস টাকা খরচ করে এজেন্ট নিয়োগ দিয়ে সেই জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত সমস্ত তথ্য সংগ্রহ করে তারপরে কে আওয়ামী লীগ করে, কে জনপ্রিয়, কে বর্তমানে জনপ্রিয়, কে ভবিষ্যতে হতে পারে, তার আত্মীয় স্বজন, কে বিত্তশালী আওয়ামী লীগের সমর্থক, এই সমস্ত ডাটাবেস করে খুঁজে তাদেরকে হয়রানি করে যাচ্ছে, অত্যাচার করে যাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে। তাহলে ফ্যাসিবাদকে, স্বৈরাচারকে? আমার প্রশ্ন। আজকে আইসিটিতে মামলা দেয় আমাদের বিরুদ্ধে, যে আইসিটি যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। কোন যুদ্ধ অপরাধ করেছি আমরা? এমনকি মেট্রো রেলে আগুন, পুলিশ হত্যা করা, পুলিশকে ঝুলিয়ে রাখা, সাংবাদিক থেকে শুরু করে কবি, শিল্পী, সাহিত্যিক, সিনেমা আর্টিস্ট, কেউই তো বাদ যাচ্ছে তাদের হয়রানির হাত থেকে। আর সব নাকি মেট্রো রেল থেকে শুরু করে বিজিবি ভবন সব নাকি আমি আগুন দিয়ে পোড়াতে আমার এজেন্ট লাগিয়েছি। তাহলে তার সমন্বয়করা যে আজকে সবাই যে ইন্টারভিউ দিয়ে বলে বেড়াচ্ছে তারা করেছে, তার কি জবাব দেবে? একটা কোর্টে দাঁড়িয়ে এইরকম মিথ্যা কথা সেই প্রসিকিউটর বলে গেল, অথচ পাশাপাশি এই তথ্য তো সব জায়গায় এসে গেছে। কে কোন ভবন ভেঙেছে সে তো আর খুব গর্বের সাথে প্রচারও করে এবং ছবিও দেখাচ্ছে। মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশ হত্যা না করে বিপ্লব সফল হতো না। যারা স্বীকারোক্তি দিচ্ছে তারা কারা? তারা তো ইউনুসেরই চেলাচামুন্ডা, তাদেরই লোক। তাহলে সেটা আমি ভাঙালাম কোত্থেকে? আমি আগুন দিলাম কোত্থেকে? এরকম দেখা মিথ্যে কথা যারা বলে, তাহলে আপনারা বুঝতে পারেন কী ধরনের কেস দিয়েছে। আমেরিকার একটা লোক ঘরে থাকতে মানে ঘর বাড়ি নাই, একটা পরিবারে হয়তো সবাইকে হত্যা করেছে, তো মা মেয়ে বেঁচে আছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমাদের হচ্ছে খুলনা, সাতক্ষীরা থেকে শুরু সারা বাংলাদেশে, এবং কত বিভৎসভাবে এই মামলা রাস্তার মধ্যে ফেলে কোপাচ্ছে, হাত কেটে ফেলে দিচ্ছে, মা কেটে ফেলে দিচ্ছে, মানুষের কিছু করার নাই, তাকে দেখে। এদেশে মানুষও অবাক কাণ্ড, যেভাবে একটা মানুষকে একজন কোপাচ্ছে হচ্ছে কেউ কিছু কথা বলবে না। মনুষ্য তো বোধটাও হারিয়ে গেছে মানুষের। একজন ট্রাক ড্রাইভার বসে চা খাচ্ছে, তাকে গুলি করে থুয়ে চলে গেল। বাড়ির মধ্যে ঢুকে লুটপাট, কথা না শুনে চাঁদা না দিলে অমনি মার। চরম অরাজক
কথায় দেশটাকে নিয়ে গেছে। কই আওয়ামী লীগ ক্ষমতা থাকতে এই ইনডিসিপ্লিন তো ছিল না। মেয়েরা এখন রাত্রে বেরোতে পারে না, শিশু হত্যা, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ প্রতিনিয়ত হচ্ছে, একটা নিউজ কেউ দিতে পারবে না। আমি সাংবাদিক এখন যারা আছেন তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যা দেখেন তা লিখতে পারেন? পারেন না লিখতে, কারণ আপনারা লিখলে আপনাদের সব পুড়িয়ে ফেলবে সেই ভয়ে। একটা ভয় ভীতি দিয়ে ইউনূস তার এজেন্ট লাগিয়ে দিয়ে জামাত আর বিএনপি হচ্ছে তাদের সাথী, এই সাথীদের নিয়ে চরম একটা অরাজকতা করে একটা জেনারেশন পর জেনারেশনকে আজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আর তার মধ্যে আবার দেখি চক্ষু ইনস্টিটিউট, এত চমৎকার একটা ইনস্টিটিউট করে দিয়েছি, সেখানে দেখা গেছে যে তারা জলকেলি খেলে, তারা নাকি রোগী, ক্যাবিন দখল করে বসে আছে, লোক দেখলে চোখে ব্যান্ডেজ লাগিয়ে বসে থাকে, একই সময় ঘুরে বেড়ায়, আর সেখানে পানি দিয়ে সাবান পানি দিয়ে তারা পিছলা কেটে সেখানে খেলে বেড়াচ্ছে। এটা কোন ধরনের কথা? একটা হাসপাতাল থেকে ডাক্তার নার্স সব চলে গেছে, বের করে দিছে, দিয়ে ওটা তাদের দখলে। মানে কীরকমভাবে একটা দেশকে, একটা জাতিকে ধ্বংস করে যাচ্ছে সেটাই দেখেন। করিডোর দেওয়ার নামে এবং আমাদের চট্টগ্রাম পোর্ট বিক্রির নামে আজকে দেশটাকে বেঁচে দিচ্ছে। কেন? তার ক্ষমতা থাকার জন্য। আমার কাছে তো প্রস্তাব এসেছিল, কিন্তু নিজের দেশে মাটি, দেশ বিক্রি করে, সমুদ্র বিক্রি করে আমাকে ক্ষমতায় থাকতে হবে, ওই দণ্ডতায় আমি ভুগি না। এই দেশকে আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি। ইউনূসের কি? তার তো কোনো অবদান নাই, সেজন্য সে বিক্রি করতে পারে। তার ক্ষমতাটা দরকার। 90,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে কে পাচার করলো? রিজার্ভ মানি নাকি নাই, আমরা নাকি সব পাচার করে দিয়েছি। আমার একটা প্রশ্ন, আমি তো 26 বিলিয়ন রেখে এসেছিলাম। আজকে যদি আমরা সেই সময় যদি সব টাকা পাচার করে থাকি, আর ইউনূস তো সাধু, পাচার তো করে নাই, তো রিজার্ভটা এতদিনে বাড়লো না কেন? তো বেড়ে তো অন্তত 50 বিলিয়নের উপরে হওয়ার কথা। কারণ সে যে হারে যত টাকা বলছে আমি পাচার করেছি, আজকেও তো বললো কি 200 কত মিলিয়ন আমি নাকি পাচার করেছি, তাহলে সেটা তো রিজার্ভে জমা হওয়ার কথা ছিল। এই 9 মাসে তো তার তো জমা দেওয়ার কথা ছিল, সে কত জমা দিতে পেরেছে? বরং আমার বাজেটের টাকা তো সে মেরে খেয়েছে। সমস্ত বিল পেমেন্টের যত টাকা ছিল সবই সে জমা রেখে পরে দিয়ে বাহবা নেওয়ার চেষ্টা করে। আমার করা কাজ উদ্বোধন করে তিনি বাহবা নেন। আজ পর্যন্ত দেশে কোনো বিনিয়োগ এসেছে? আসেনি। দেশি বিনিয়োগ হয়েছে? হয়নি। ব্যবসায়ী কেঁদে বেড়াচ্ছে, বলে টাকা নাই। তো টাকা গেল কোথায়? টাকা গেল কোথায়? মূল্যস্ফীতি সব জিনিস নাকি কমিয়ে দেবে, ডাবল ডিজিটে আজকে মূল্যস্ফীতি। মানুষের তো আয় রোজগারই নাই, কেনা বেচা নাই, ব্যবসা নাই। সেদিন একজন বলছিল তার 4টা কারখানা সে বন্ধ করতে বাধ্য হয়েছে, টাকা নাই নাকি। সমস্ত গার্মেন্টস অর্ডারগুলি অন্য দেশে চলে যাচ্ছে, 1 লক্ষ শ্রমিক বেকার, 18টা ব্যাংক তার ডিভিডেন্ড দিতে পারবে না। কেন? কই শেখ হাসিনা আমলে তো সে অবস্থা ছিল না। তাহলে অর্থনীতি কে ধ্বংস করলো? এই 9টা মাসের মধ্যে আমার অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস করে দেশকে দেউলিয়া করে দিয়েছে। এটা হলো সবথেকে বড় কথা। যে আজকে কেন দেশটাকে এভাবে ধ্বংস করলো সেটাই প্রশ্ন। সেদিন ফিরে এসেছিলাম যে লক্ষ্য নিয়ে, সে লক্ষ্য বাস্তবায়ন করেছি। বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা দিতে পেরেছি। কিন্তু অপবাদ ছড়িয়ে দিয়ে, মিথ্যা কথা বলে এবং জঙ্গি সন্ত্রাসীদের সহায়তায় ক্ষমতা দখল করে অবৈধভাবে ইউনূস ক্ষমতা এসে আজকে দেশকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। জানি না আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাকে বাঁচিয়ে দেয়। সেই 17 এপ্রিল 81 সালে, 17ই মে 81 সালে বাংলাদেশে ফিরে এসেছিলাম। তারপর থেকে বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, কিন্তু কখনো পিছু হটিনি। কিন্তু এবারে যখন যদি আমি ওখানে থাকতে যেতাম, বাধা দিতাম, হয়তো আরও কয়েকশো লোক মারা যেত। আমি চাইনি লাশের উপরে লাশ ফেলে থাকতে। কারণ যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, ওই আবু সাইদের হত্যা, মুগ্ধর হত্যা, সমস্ত হত্যাকাণ্ডের জন্য দায়ী ইউনূস নিজে। সে তো এই সমন্বয়কদের সাথে কথা বলতো, এটা তো সমন্বয়করাই বলছে। এমনকি 1 আগস্টও কথা বলেছে। তারা কর্মসূচি দিয়েছিল 6 আগস্ট,
ইউনূস কথা বলে সেই কর্মসূচি 5 আগস্ট নিয়ে এসেছে, কারণ 6 আগস্ট তার ওই ট্যাক্স ফাঁকি দেওয়া মামলার রায় দেওয়ার কথা ছিল, কাজে সে আগে ভাগে সেটা নিয়ে এসেছে, সেটা অস্বীকার করতে পারবে না। কাজে আজকে তিনি ট্যাক্স দেবে না, তার 48টা কোম্পানি, সবগুলিকে সে ট্যাক্স দেয় না, তার ব্যক্তিগত ট্যাক্স দেয় না, কিন্তু শত শত কোটি টাকার মালিক। 2023 সালের হিসাবে মাত্র 3টা ব্যাংকে তার 118 কোটি টাকা। কোথা থেকে পেয়েছে এত টাকা? এর বাড়ি তো আরও টাকা, বিদেশেও তো তার প্রচুর টাকা। এত টাকা সে বিদেশে পেলো কোথা থেকে? 6,000 টাকা বেতনের চাকরিজীবী এত টাকা বানালো কোত্থেকে? সে জবাবটা কি দেবে সে কখনো? আর এই জবাবটা কেউ চায় না কেন? কারণ তার অনেক টাকা হয়ে গেছে সেই জন্য। আর আমাদের তো কিছু নাই, আর নাই বলে আমাদের বিরুদ্ধে সমানে নির্যাতন। জয়, পুতুল, ববি, টিউলি, প্রবন্তী কাউকে বাদ দিচ্ছে, রেহানা কাউকে বাদ দিচ্ছে না। আমরা তো আছি, মার্ডার কেস তো সব আমার। হত্যা করে ইউনূস, মামলা দেয় আওয়ামী লীগের বিরুদ্ধে। প্রত্যেকটা তো ভিডিও ফুটেজ আছে, যারা পা বেঁধে দড়ি দিয়ে বাঁধছে, যারা পিঠে পিঠে মারছে, সবই তো আছে। সেগুলি খুঁজে খুঁজে সবাই বের করেন, দেখান। কাজে আমি এইটুকু বলবো যে আজকে এই দিনে আমি ফিরে এসেছিলাম, যে লক্ষ্য নিয়ে সে লক্ষ্য পূরণ করে বাংলাদেশ যে বদলে যাওয়া বাংলাদেশ, সেটা করতে পেরেছিলাম। কিন্তু সেই সমস্ত সফলতা, বাংলাদেশের মানুষের সুখ শান্তি সব কেড়ে নিয়ে গেছে এই দুর্বৃত্ত, স্বেচ্ছাচারী, ফ্যাসিবাদী ইউনূস এবং তার গং। আর এই যুদ্ধাপরাধীরা তার সাথে সামিল হয়েছে। বিএনপি লুটপাট আর অগ্নিসন্ত্রাসে ব্যস্ত, আর জামাত শিবির মানুষ হত্যা করা আর প্রত্যেকটা জায়গায় নিজেদের লোক বসানো, এই কাজই তারা করে যাচ্ছে। আর আওয়ামী লীগের হয়রানি করা, আওয়ামী লীগের শেষ করা। আওয়ামী লীগটা কি নাই? আওয়ামী লীগ নাই মানে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে। কে বাতিল করলো? যে নির্বাচন কমিশন বসিয়েছে সেটা তো দলীয়করণ করেছে। আওয়ামী লীগের আমলে আইন পাশ করে সেই আইন মোতাবেক আমরা নির্বাচন কমিশন করেছিলাম। 2024 সালের যে নির্বাচন আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এই নির্বাচনে একটা কোনো রকম কারচুপি হয়েছে একটা প্রমাণ করুক। আজ পর্যন্ত কোনো একটা প্রমাণ করতে পারেনি, শুধু মুখের কথা দিয়ে বলে যাচ্ছে। প্রত্যেকটা নির্বাচনে চেষ্টা হচ্ছে যে এটাকে কন্ট্রোভার্সিয়াল করা, কিন্তু আওয়ামী লীগের আমলে প্রত্যেকটা নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয়েছে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে একটা অনিয়ম দেখাক 2024 নির্বাচনে। হ্যাঁ, আমি দেশ বিক্রি করতে চাইনি, উনি দেশ বিক্রি করতে চেয়েছেন। যেমন 2001 সালে খালেদা জিয়া গ্যাস বিক্রি করতে চেয়েছিল, আমি চাইনি। এটা হলো একমাত্র অপরাধ, আর কোনো অপরাধ না। আমার দেশপ্রেম, জাতির প্রতি আমার কর্তব্যবোধ, দেশের মানুষকে ভালোবাসা, এটাই তো আমার অপরাধ। কিন্তু আমি দেশের মানুষের পাশে আছি, অন্তত যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। ইনশাল্লাহ আবার ফিরে আসব, দেশ আবার ঘুরে দাঁড়াবে এবং এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে মুক্ত করে দেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি আমরা করব। 2041 সালে যে স্মার্ট বাংলাদেশ হবে, উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, সেটা আমরা ইনশাআল্লাহ আমরা করব। এটাই আজকের দিনে আমার প্রতিজ্ঞা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন। আর প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এই খুনি, সুদখোর, জঙ্গিবাদী ইউনূসের হাত থেকে দেশ জাতিকে রক্ষা করার প্রতিজ্ঞা নিয়ে সবাইকে নামতে হবে। কারণ এর হাতে দেশের কোনো নিরাপত্তাও নাই, মানুষের কোনো স্বাধীনতা নাই, মানুষের জীবনে কোনো নিশ্চয়তা নাই। সে নিজে আখের গোছাতে এসছে, আখের গোছাচ্ছে। আর নির্বাচন, তার নির্বাচন নিজে করতে পারবে? আমি তো চ্যালেঞ্জ, আসেন না আমার সাথে নির্বাচন করেন যে কোনোটা কনস্টিটুয়েন্সিতে, দাঁড়িয়ে দেখি জনগণ কাকে চায়। সেটা করতে সাহস নাই। যাক, আর আমি কথা বাড়াবো না, অনেক সময় ধরে আপনাদের কাছে উপস্থিত থাকলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়া করি। আর দোয়া করেন যেন বাংলাদেশ এই রাহমুক্ত হয়। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।